হেই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু কথা বলবো অনেক বিষয় নিয়ে। সো শুরু করা যাক এবং যাওয়া যাক। এই জায়গাটা বন্ধুরা একসময় এত ফাঁকা ছিল, মানে আমি ভাবতে পারিনি, কল্পনাও করতে পারিনি এইসব জায়গায় মানুষ আপনার এত জমজমাট হবে। প্রচুর জমজমাট হয়ে গেছে। জায়গাটার নাম হচ্ছে পঞ্চবটি, উত্তরাতে। প্রচুর শীত এবং মোটামুটি ঢাকাতে কুয়াশা অল্পই আছে, তবে গ্রামের তুলনা নাই বললেই চলে। গ্রামে যেই পরিমাণ থাকে, তো হচ্ছে আপনার এই রাস্তাটা আপনার একসময় জ্যাম কম ছিল, এখন দিন দিন জ্যাম বেশি চলছে, প্রচুর জ্যাম। আশেপাশে সব ফ্যাক্টরি তৈরি হচ্ছে মানুষের কাজ বাজের জন্য, কাজ কাম অনেক বাড়তেছে। তবে সেই ক্ষেত্রে মানুষের আনন্দটা কমে যাচ্ছে ঢাকা শহরের মানুষের। কারণ হচ্ছে মানুষ যখন ফ্রি টাইম পেত, শুক্রবার হোক কিংবা যে কোনো অফ ডে হোক, এইসব জায়গায় আসতো। সো সময়টা এখন এমন হয়ে গেছে, এখন আর কোনো রকমের টাইম কেউ ম্যানেজ করে নিয়ে এসে ওইভাবে করতে পারে না, মানে ওই রকমের কিচ্ছু নেই। এটা একটা নতুন ঢাকা হয়ে গেছে এই পঞ্চবটি এলাকা। প্রচুর জ্যাম। এখন অনেকটা কম বলতে নাই বললেই চলে, কারণ সকাল টাইম অফিস ডে, এর কারণে কম। তবে বিকেল টাইমে দুপুর পর থেকে জ্যাম, এই রাস্তাটা ঢাকার ভয়াবহ একটা জ্যাম হয়ে পরিণত হয়ে যাবে। আপনারা দেখছেন এই ডানে গেলে কিন্তু আপনারা সাভার থেকে নবীনগর কিংবা যে কোনো জেলা চলে যেতে পারবেন। ডানের রাস্তাটাও সুন্দর, ওদিকে এখন যাব না। মোটামুটি একটা জ্যাম পড়ছে। এখানে অবস্থা, কোথা থেকে গাড়ি বাইক করতেছে। বাংলাদেশের লাইসেন্সটা চেঞ্জ করা উচিত। লাইসেন্স বলতে এই যে যারা ড্রাইভিং লাইসেন্স নেয় এদেরকে আবার পরীক্ষা দেওয়া উচিত নতুন করে, কারণ খুব বাজেভাবে অবস্থা ড্রাইভিংয়ে। কোনো কিছু জানে না, ড্রাইভিং করে। আসলে এটা যে চালক তারও দোষ নাই, আর যা গাড়ি তার দোষ না, এটা দোষ হচ্ছে সম্পূর্ণ বিআরটি এবং ম্যাজিস্ট্রেটের। কারণ আমি দেখেছি, নিজে অনেকবার দেখেছি ম্যাজিস্ট্রেটের হাতে ওই বিআরটি এর যে দালাল, মানে যদি 500-1000 টাকা দিয়ে দেয়, ম্যাজিস্ট্রেট সাইন করে দেয়, পাস। কিন্তু ওই 500 টাকার কারণে যে 5000 মানুষের জীবন কিংবা 5টা মানুষের জীবন চলে যাবে ওই ড্রাইভারের কারণে, আর ওই ম্যাজিস্ট্রেটের দায় থাকবে। কারণ তার সাইনেই তো সে লাইসেন্স পাইছে, সে তো পরীক্ষা নিরীক্ষা ভালো করে না নিয়েই তাকে পাস করে দিছে, যার কারণে সে রাস্তায় গাড়ি চালাচ্ছে, আর ওটা যেভাবে পারছে ওইভাবে মানুষ মেরেও গাড়ি চালাচ্ছে। তারপর হচ্ছে আপনার এদিক সেদিক এক গাড়ি থেকে আর এক গাড়ি লাগাই দিচ্ছে। এই সম্পূর্ণ হচ্ছে বিআরটি এর দালাল, আর হলো এই বড় বড় অফিসার। সব থেকে বেশি হলো দালাল। কেন সরকারি অফিসের সামনে আমি দেখি সবসময় দালাল থাকে, যে কোনো সরকারি অফিসের সামনে, মানে এদের দালাল ছাড়া কোনো কাজই নেই। কারণ হচ্ছে ওই সরকারি অফিসাররা যে টাকা বেতন পায় তার থেকে বেশি দেয় হলো দালালে। যে কোনো কাজে আপনি নিয়ে যাবেন, আপনাকে ঘুরাইতে পাগল বানিয়ে দেবে। দালালের কাছে যাবেন, দালালে আপনারা এইখানে ওইখানে আবার ফর্মালিটিস দিবে কি, সে অনেক বড় হেডামালা লোক দালালরা। এটা সেটা করে আপনার কাজটা করে দেবে। 3000 টাকা কাজ 10,000 টাকায় শেষ করতে হবে। তবে
দালাল ছাড়া আপনি নিজে কিছু করতে পারবেন না। বর্তমান অবস্থা যা, বর্তমান কি অনেক আগে থেকে এই বিআরটি এর অবস্থা এমন হচ্ছে। বাংলাদেশের দুর্নীতির ভিতরে এটা আর একটা বিআরটি। বাঙালি সেরাই সেরাই দুর্নীতি, কিন্তু এটা সবাই জানে। এই যে আমি এক্সাম্পল একটা বুঝাই, যে আপনার এই যে সিএনজিটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই সিএনজিটার দুই পাশে লুকিং গ্লাস ছোট্ট ছোট্ট, যা দিয়ে ও ভালো করে কোনোটা দেখতেই পারে না। আর দেখলেও ওরা মানে না, ওরা দেখে ছোট আসতেছে, ওই ম্যাপ করতে পারে না। ওই যে সিএনজিতে বাম্পার লাগানো দেখছেন, বাম্পারের অবস্থা দেখেন, এই গাড়ির সাথে ওই গাড়ির সাথে টাক্কর দিয়ে টাইনে টেনে চলে যায়। মানে এরা একটা লাইসেন্স করতে যদি 7,000 টাকা লাগে, 6,000 টাকা লাগে, আর 5,000 টাকা লাগে যে দালাল রে আর ম্যাজিস্ট্রেট রে দিতে। এখন সব ম্যাজিস্ট্রেট না, ম্যাজিস্ট্রেট ভালো আছে, কিছু ম্যাজিস্ট্রেট আছে খুব বাজে, মানে এরা টাকা ছাড়া কোনো কাজই করে না। উল্টাভাবে সব গাড়িগুলো, বাংলাদেশ কোনো নিয়মই নেই, সব উল্টা ফুল্টা। মনে করেন যে একটা স্পিড যদি 50 থাকে, ব্রেক দিতে দিতে মনে করেন যে ও যে উল্টাভাবে আসবে, দাম করে লেগে যাবে। যাবো? হ্যাঁ, না যাবো না, যাওয়াটা ঠিক হবে না, কারণ দূর থেকে গাড়ি দেখা যাচ্ছে। আর তার গাড়িটার ইঞ্জিন হয়তো বাঁধানো, না হলে ইঞ্জিনের সমস্যা, কালো ধোঁয়া ছাড়তেছে, অথচ গাড়ি দৌড়াচ্ছে না। মানে ইঞ্জিন বসে গেছে কিংবা সিজ করছে, এরকম একটা ইঞ্জিন হয়তো এটা কাজ করে এখন চলতেছে। আমার কাছে একটাই, বর্তমান বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। যার কারণে হচ্ছে হলো আপনার এই বিআরটি থেকে যত প্রকার দালাল আছে, ওইটার ভিতরে আবার একটা হাজতখানাও বানাইছে। মনে করেন যে আপনি অভিযোগ দেবেন যার নামে, তার ধরে ওইখানে ঢুকাই দেবে, আবার ওরাই তো আবার 500, 1,000 টাকা, 2,000 টাকা দিলে আবার ছেড়ে দেয়। এই অবস্থা হয়ে গেছে বর্তমান। যাই হোক, এইসব দালাল টালাল দূরে রাখতে হবে, আর যার যার কাজ নিজে করার চেষ্টা করবো অবশ্যই। কারণ আরে নিজে কিভাবে করবো, ওই দালাল ছাড়া কোনো কাজ আসে না, কোনো কাজে আসে না। ওই আপনি নিয়ে গেলেন, ওরা উল্টা পাল্টা মনে করেন আপনার সংক্ষেপ জিনিসটা এতভাবে পেঁচাবে, ওই ভিতরের লোক শেষ পর্যন্ত আপনি বাধ্য হবেন দালাল ধরতে। আর দালাল গেলে ওইখানে সে কাগজে কিছু থাকুক আর না থাকুক, মনে করেন সাইন মেরে দিচ্ছে, আপনি পাস, আপনার গাড়ি আপনার নামে হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে যায়, সেই হয়ে যায় মাত্র 2-3 হাজার টাকায়। আপনি মনে করেন যে ওই অবৈধ যেটা যা পাস হবে না জীবনও, মানে এগুলো অচল, ওইটাতে চল বানাই দেবে। ইদানিং গাড়ি যেই হোক, বাইক হোক, গাড়ি হোক, সব কিছুর একটাই কি জানেন, যে বিআরটি এর নিয়ম অনুযায়ী যদি কোনো গাড়ি কিংবা বাইক আপনি মালিকানা ট্রান্সফার করেন কিংবা বাস, যে কিনছে তারও থাকা লাগবে, যে আপনার কি বলে বিক্রি করছে ওনারও থাকা লাগবে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে সম্পূর্ণ উল্টো, যে কিনছে সে থাকলেই হবে, বিনিময়ে আপনি তাকে যে দালালের কাজটা করে দেবে, মানে যার মাধ্যমে আপনি করবেন, আপনি তো নিজে করবেন না, যে দিনকে দিন যে 1 ঘন্টার কাজ 2 দিন ধরে আপনি তো নিজে করবেন না। ওই সবাই চায় একটু কম, একটু টাকা দিলেও দালালে দিয়ে করায়, কারণ সে দাম দুম করে ফেলে। আর নিজে করতে গেলে অফিসাররা ঝামেলা করে। যাই হোক, যে জায়গায় আসছিলাম, তো আপনার যে ক্রেতা কিনছে উনি থাকলেই মনে করেন হয়ে গেছে, বিআরটিতে গেলেই
কিছু টাকা দিলে ওই ফাইল বের করে মনে করেন যে তার যে সাইন আছে সেটা নকল করে নতুন মালিকের নামে বসাই দেবে। এটা সেটা ফিঙ্গার টিঙ্গার কি আপনি কী করে আল্লাহ জানে, আমি দেখেছি। আর আগে হচ্ছিল বিষয়টা আরও জঘন্য হয়ে যাচ্ছে, যে মনে করেন যে একটা গাড়ির ভিতরে গাড়ির কাগজ থাকতে পারে, সেই গাড়িটা একজন চুরি করে নিয়ে যাইও বিআরটিতে এমন আছে যে ওই যে দালালের মাধ্যমে কিছু টাকা দিয়ে নাম ট্রান্সফার করে নিয়ে নিতে পারে। বুঝলেন নাই? মানে হতে পারে তো, যদি আইন যদি নষ্ট হয় তাহলে এর কারণে, এটার কারণেই হবে। ভাই কী দরকার, কয়টা টাকা বেশি তুমি দরকার হলে বিআরটিতে বাড়াই দাও, দালাল কমাই দাও। এই কাজের জন্য আগে 10 টাকা ছিল, এখন 11 টাকা করা হয়েছে। অফিসারদের বেতন বাড়াই দাও কিন্তু দালাল কমাই দাও। দালালের কারণে, আর এরা যে কত বড় বাটপার। এমন আছে আপনি গাড়ির টাকা দেবেন, সব কিছু দেবেন, আপনারা বলে ভাই বসেন আমি ভিতর থেকে আসতেছি। কাগজের অরিজিনালটাও নিতে পারে, এমন আছে ফটোকপিটা নিতে পারে, নিয়ে যায় মনে করেন যে ওই যে টাকাটা দিচ্ছেন ওইটাই মার, ওনারা আর আপনি চোখেও দেখবেন না। নাম্বার নিচ্ছেন, ওই ফোন টোনও বন্ধ করে রাখবেন। আর এটার তো কোনো অভিযোগ নাই, এটা আপনি থানায় যে কোনো অভিযোগ কোনো কিছু পাবেন না। বাংলাদেশ যদি সুন্দর হয়, একটাই কারণ, একটা প্রবলেম সলভ করলেই বাংলাদেশ সুন্দর, সেটা হলো এই রাস্তাটা। মানে যানবাহন চলাচল, রাস্তা, এগুলো যদি আপনি ঠিক রাখেন, মানুষের মন মানুষ হয়তো অটোমেটিক ঠিক হয়ে যাবে। একটা দুর্ঘটনা হলো, মনে করেন যে কী হলো না হলো আগেই মনে করেন মারামারি শুরু হয়ে যায়, ঝামেলা, দুনো পক্ষই ঝামেলা, আদার্স পাবলিকও ঝামেলা। আর বাইরে তো ওইটা না, আমি যতটুকু শুনছি যে বাইরে কিছু হলে ওইখানে স্টপ, ছবি তুলে পুলিশ আসার পরে আপনার এটা একটা মীমাংসা হয়, কে দোষ করছে সে তার জরিমানা হয়। আর এই দেশে ওইটা না, এই দেশে যে দোষ করে সেও পুলিশের বলে, আর যে করছে সে তো করছেই। আর পুলিশ মাঝখান থেকে আবার এই দুইটা মীমাংসা করার জন্য হালকা পাতলা কিছু নাস্তা খরচ নিয়ে থাকে। ভাই এই কথাটা আমার খারাপ লাগলে, তিতা লাগলেই, এটাই বাস্তব, এখন কিছু করার নাই, বাস্তবতা এরকমেরই। দেশটা উন্নত করতে হলে যে রাস্তাঘাট, এই যে গাড়ির চালক, এদেরকে উন্নত করতে হবে। আর বাংলাদেশে তো ওই বাবার কোনো টাইম নেই। সকালে একটা ড্রাইভার, আপনার যে চালক গাড়ি চালায়, সে সকালে বের হবে 6টার সময়, আর এমন আছে রাত 12টায় ঢুকবে, এমন আছে 2-3 দিন একবার এই স্টার্টিং দিয়ে বসে থাকে, গাড়ি চালাইতেই থাকে। তো এইভাবে যদি গাড়ি চালাও, অ্যাক্সিডেন্টটা অহরহ হবে, অ্যাক্সিডেন্টটা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে একটা নতুনভাবে একটা সিস্টেম করা উচিত, যেটা বাইরেও অনেক রাস্তা আছে, যে একটা ড্রাইভার এত ঘন্টার বেশি, 7 ঘন্টা কিংবা 10 ঘন্টা, 8 ঘন্টার উপরে গাড়ি চালাইতে পারবে না। কারণ এটা যে কোনো একটা মেশিন কিংবা কোনো একটা সিস্টেম করা উচিত, এর বেশি গাড়ি রাইড করতে পারবে না। যদি রাইড করে তার লাইসেন্সের উপর একটা জরিমানা কিংবা এটা সেটা করা উচিত। কারণ কি, আপনি দেখেন, যখন একটা চালক গাড়ি চালাবে সুন্দরভাবে, যখন তার মন মানসিকতা ফ্রেশ থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে, বিশেষ করে ঘুমটা ক্লিয়ার থাকবে, চিন্তামুক্ত থাকবে, তখন তার চালানোর স্টাইলটা সব থেকে ভালো থাকবে। আর বাংলাদেশ এমন হয়েছে, মনে করেন আপনার সকাল থেকে রাত একটানা চলতেই থাকে, তো ব্রেনটাই গাড়ির চাপে তো সব শেষ। অনেকে আছে 2 দিন 3 দিন পর্যন্ত একটা গাড়ি চালায়, তো সেই ক্ষেত্রে তো তার জীবনে কিছু আছে বলতে মনে হয় না, ব্রেনটা তো চাপেই শেষ হয়ে গেছে। এই নিয়ম করেন, আশা করি আপনার দেখবেন যে আরও দুর্ঘটনা কমে যাবে। যেইখানে সেইখানে ভাঙ্গা আর বিট দিয়ে ধুয়ে দিছি। বাংলাদেশ, এটা হলো আপনার শাহালি থানা।
থানাগুলো অনেক ভালো হয়ে গেছে এখন, বুঝছেন? ওই আগে জিটি মিটি করতে শুনতাম যে টাকা লাগে, এটা লাগে, ওইটা লাগে। এখন দেখছি যে টাকা লাগে কিন্তু ওনাদের দিতে হয় না। ওই যে কম্পিউটার অনলাইন জিটি করতে হয়, অনলাইন অভিযোগ দিতে হয়, আর ওই অনলাইনে টাইপিং করতে 150, 200, 250, 300 যার কাছ থেকে যা নিতে পারে, এটাই আর কি। তবে এটা ভালো হয়েছে যে আপনার নতুন কিছু শ্রমিক কাজ পেলো, কম্পিউটার অপারেটর হলো। কম্পিউটারের দক্ষতার মান ভালো থাকলে অবশ্যই ইনকাম করতে পারবে, টাইপিং ভালো থাকলে। কিন্তু আগে তো শুধু পুলিশ লাগতো কিংবা যাই করতো, পুলিশের সম্মুখীন হতে হতো, টাকা লাগতো। এখন আর ওটা লাগে না। দেখেন অবস্থা, এই অটোটা ইঞ্জিন চালিত একটা 1500 সিসির গাড়িতে ধাক্কা দিয়ে মনে করেন চলে যাচ্ছে, মানে চাপ দিয়ে চলে যাচ্ছে, সে কি ব্যস্ত। এই টেসলাগুলো আপনার এই অটোগুলো এগুলা লিমিট করা উচিত, লাইসেন্স করা উচিত, না হলে এটা বন্ধ করে দেওয়া উচিত, না হলে ভিতরে পুলিশ রাস্তায় বেরোতে পারবে না। এদের কারণে কোনো শান্তিই নেই, রাস্তাঘাটে গাড়ি চালায়। ও যেই কথা ছিলাম, তো ওই এখন আর পুলিশের তেমন একটা ভূমিকা নাই বললেই চলে। মানে জিটি করলে আপনার এটা অটোমেটিক যে অফিসার থাকবে ডিউটিতে, উনি দেখবে অনলাইনে, উনি দেখে মনে করেন যে নাম্বার কিংবা কোনো বিষয় থাকলে উনি ওইটা ভেরিফাই করবে। সেই ক্ষেত্রে যে জিটি করলো তার সাথে পুলিশের দেখাই হইলো না। আগে যেরকম দেখা হইতো, টাকা পয়সা লাগতো, মানে এটা আগে বলছি। এখন বর্তমানে এত ভালো হয়েছে থানাগুলোর নিয়ম কারণ অনেকটাই, মানে আমি নিজেও বুঝি নেই যে কি এইভাবে কেমনে কি একটা বিষয় গেছিলাম, একজনের একটা জিটি করবে, যে মনে করছিলাম যে লেখা লাগবে, না হলে তারা লাগবে, কিছু টাকা লাগবে। এখন যে না, বাইরে কম্পিউটার দোকান, ওইখান থেকে আপনি জিটি লিখে অভিযুক্ত অনলাইনের মাধ্যমে অফিসারের কাছে গেলে ওইখান থেকে একটা ফর্ম দিল আপনাকে, আপনি নিয়ে আসলেন, দ্যাটস ইট। আর কোনো আপনার কাজ নাই, আপনি চলে যাবেন নিশ্চিন্তে। এই দিক দিয়ে যা করার সেটা পুলিশ করবে, মীমাংসা হয়ে গেলে যে জিটি করছে সে জিটিটা উঠে নেবে। নিয়মটা মাশাআল্লাহ অনেক ভালো। এই রকমের নিয়ম আমাদের এই সড়কেও করতে হবে কিছু। সড়ক যদি ঠিক না থাকে, সড়কের নিয়ম বিশ্রে, এই যে ট্রাইকে দিচ্ছে রাস্তাঘাট দখল দিয়ে, কেন ভিতরে একটা পার্কিং করতে পারেন না, রাস্তাটা বন্ধ করছে। তো সড়ক যদি ঠিক না থাকে আপনার দেশ উন্নত থাকে না। দেশের যেসব দেশ উন্নত দেখবেন যে আগে সড়কগুলো উন্নত, বাকিগুলো যেমন যাই হোক, রাস্তাঘাট দুই পাশে ক্লিয়ার কিংবা রাস্তায় ড্রাইভিং চালক ঠিক থাকলে সব সুন্দর। আপনি যে কোনো কাজ মনে করেন যে টাইমলি করতে পারবেন। আর যে গুলশানের মতো আপনার করা লাগবে, যে লাইটিং সিস্টেম করা লাগবে, গাড়ি আসলে লাইট দিলে বন্ধ হয়ে যাবে, আবার লাল লাইটে গাড়ি দাঁড়াবে, সবুজ লাইটে গাড়ি যাবে, ডানে ইন্ডিকেটার বামে ইন্ডিকেটার না দিলে মামলা হয়ে যাবে। আর অটো মনে করেন যে ক্যামেরা মামলা করা দরকার ঢাকা শহরে, তাহলে দেখবেন যে মোটামুটি একটা লাইনে চলে আসবে। যে ভুল করবে 8 বার 10 বার তার লাইসেন্স সাময়িকভাবে বন্ধ করা হবে, আর এর আগে প্রত্যেকটা বার জরিমানা। এই যে দেখেন এই লোকগুলা পার হচ্ছে, আর কি স্টাইল দিয়ে তুলি দিয়ে পার হয়ে গেল, অথচ ওই যে সামনে ওভারব্রিজ, এইখান থেকে এখানে যে হেঁটে ওভারব্রিজ পেরে পার হয়ে উঠবে না, আপনার এইভাবেই তারা রাস্তা পার হবে। কিন্তু কিছু এখানে বলা যাবে না, বললেই মনে করেন যে উল্টা ঝামেলা। আর এই ঝামেলায় মনে করেন যে পুলিশও আসে না, এরাই দিতে যায়, কারণ এরা পাবলিক। এক কথায় আমরা পাবলিক, এই আমিও পাবলিক। আমি নকারেন্স করতেছি, আমি দোষী, কিন্তু আমি কোন সময় দোষী না, যখন ওই যে বাইরে থাকবো, একজন অকারেন্স করতেছে, তারা যা ভাঙবো, আমি পাবলিক। এটাই আর কি, বাংলাদেশের পাবলিক এর অভাব নাই, আর এই পাবলিকের কোনো বিচার নাই। পাবলিক ভুল করলে দোষ, কি একটা অবস্থা। আর এই এত বড় বাস, আল্লাহ, এই বিষয়টা নিয়ে আমি আরও একদিন কথা বলবো। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে বাসগুলো কীভাবে দেশটাকে ধ্বংস করতেছে। এখন অনেকে বলবেন যে কেন বাস কীভাবে ধ্বংস করে, এটাই আপনাদের নতুন আর একটা ভিডিওতে আমি বলবো, ঠিক আছে? যে বাস কীভাবে, এই বাসের জন্য অনেক মানুষ মারা যাচ্ছে,
অনেক মানুষের উপকার হলেও ক্ষতি হচ্ছে বেশি এই বাসগুলো। এই বাসের কিছু নিয়ম নীতি আছে, কিছু আউট প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো সলভ করলে আর কোনো সমস্যা নেই। মাঝখানে দাঁড়ায় আছে গাড়িটা, দেখছো? নিজে দেখতেও পারে না যে কোন জায়গায় দাঁড়াইছে, কারণ ওর কাছে কিছু নাই দেখার মতো। বাচ্চার বিষয়ে এটা আমরা আপনাদেরকে বললাম, তো আপনাদেরকে আমি জানিয়ে দেবো, এটার একটা লং একটা মিডিয়াম সাইজের একটা ভিডিও হবে এই বাসের বিষয়ে, আজ না আরও কোনো একদিন। কারণ এই বাসগুলো কীভাবে এটা নিয়ম নীতি ঠিক করলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটা পাবলিকের জানা উচিত, পাবলিক থেকে মনে করেন যে এই বিষয়টা অনেক জায়গায় ছড়ায় যায়, সেই ক্ষেত্রে পরে পদক্ষেপ নেয়, এর আগে নেয় না। বাসের কিছু নিয়ম নীতি আছে, আপনারা যেটা ভাবছেন ওইটাও আছে, আরও কিছু আছে, ওইগুলো নিয়ম নীতি ঠিক করা লাগবে। রাস্তাঘাট কেটে একদম পুরা শেষ করে ফেলছে। অটো রে, ফুটপথ, এই রাস্তাটা অফিস টাইমটা কি যে জ্যাম থাকে আল্লাহ, এই ফুটপথের কারণে। এই যে আপনার এই গাড়িগুলো আল্লাহ পাক জানে যে এদেরকে কোনো পদক্ষেপ নেয় না, যেই দল আসে এদের কাছ থেকে মনে করেন যে 100-150 করে খাইতে থাকে, 200-300 মাসে একটা হিউজ পরিমাণে। দেখেন এটা একটা রাস্তা, এটার অবস্থা কি করছে। সব জায়গায় করা উচিত না, একটা জায়গা দিয়ে দিক, ওই জায়গাটা এটা ভাড়া হোক, সেখানে দোকান করুক, সবাই ওইখানে যাক। এই যে দেখেন শাকের দোকানটা কোথায় বসাইছে, রাস্তাটা পুরো নষ্ট করে দিচ্ছে, ছোট করে দেন। এত বড় রাস্তা, আমাদের দেশের রাস্তা কিন্তু বড়, এইসব দোকান টোকান গাড়ি গুড়ি দেখে রাস্তার জ্যাম বড়। মনে করেন যে আপনার ছোট বানায় 10 ইঞ্চি জায়গাটারে 2 ইঞ্চি বানায় ফেলে, এমন অবস্থা। জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে 60 ফিটের জায়গা ওইটা আপনার মনে করেন 30 ফিট বানায় ফেলে। আর 30 ফিট আপনার এই যে এইগুলো গাড়িগুলি 2 সাইডে রেখে, কিংবা আপনার ওই যে সবজির গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান রাস্তায় করে ফেলে, আর এটাই পার্মানেন্ট হয়ে যায়। রাস্তাটা এখনো ঠিক হয়নি। দেখেন বলছি না যে রাস্তার মাঝখানে মনে করেন যে শ্রমিকরা কাজ করতেছে, অর্ধেকের বেশি দখল করে ফেলে। ওই পাশ দিয়ে গাড়িটা যাবে কিভাবে? কারণ ওই পাশে যে কাজ করতেছে, এই রাস্তাটা গত 2 বছর আগেও কাজ করছে। 2 বছর যায়, যেই সরকার আসে ওই সরকার 2বার কাটে, 2 থেকে 3বার ওই সরকার আপনার কাটা শুরু করে। এটা তো একটা কাজ, প্রথমবার নর্মাল দেয়, কাজ করে টাকা নেয় জনগণের কাছ থেকে, কিংবা পাস করে, দ্বিতীয়বার আবার কাজ করে, আবার নর্মাল দেয়। সেও জানে পরের সরকার এসে কাটবে, এর কারণে ভালোভাবে কোনো কমপ্লিট কোনো কিছু দেওয়া হয় না। ময়লা দেখে নষ্ট হয়ে গেছে। উন্নত দেশ নাই, উন্নত দেশ করতে হলে ঢাকাটা উন্নত করলে পুরো বাংলাদেশটাই উন্নত। এই ঢাকার এক এক জেলার এক এমপি পারে একটা কিছু, কিংবা মেয়র পারে, যেই জেলার যেই মেয়র সে ওইটা ঠিক করতে পারে 100%, কারণ তার অধীনেই তো সব থাকে। সে আপনার কমিশনার এদেরকে বললে যে এলাকার, ওই এলাকার কমিশনার এই দুর্নীতি, আর কমিশনার মনে করেন যে আপনার একটা বিল্ডিংয়ের প্রতি যে ইনকাম করে আল্লাহ আকবার। তো ওনারা যদি এগুলো দেখেন মোটামুটি আপনার
ক্লিয়ার হয়ে যাবে। দেখছেন, আপনার দেখতেছেন কি পরিমাণে একটা বড় রাস্তা সব কিছুতে দখল করছে এবং বাঙ্গাল তালিকায় নাম্বার 1-এ আমার খালি বাঙ্গাল। যাই হোক, অনেক বিষয় নিয়ে কথা বলছি। আপনার যে বিষয়গুলো গ্রহণযোগ্য মনে হয় ওই বিষয়টার জন্য লাইক দিন এবং শেয়ার করে দিন, আর যেটা মনে হয় ভুল বলছি ওইটার জন্য আপনি কমেন্টসে জানাই দিন। আমি ওটার বিষয়ে আবার বলবো যে কোন বিষয়টা আমি ভুল বলছি। ভাইজান একটু সাইড দেন। সো বন্ধুরা, অনেক কথা বলছি, সবাই এখন ভালো থাকেন। আমি আমার বাসায় গন্তব্যতে চলে আসছি। আজ এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।